নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন তুলা রাশি, তুলা লগ্নে জাতক বা জাতিকা, নক্ষত্র যাই হোক, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি যা কিছু জানতে পারবেন তা কিন্তু আপনি হাজার হাজার ভিডিও দেখেও পাননি। আপনার মনের প্রশ্নই রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, বিগত 7 মাসে আপনি যে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন বা ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আদতে আপনি দেখেছেন কেবল 70 থেকে 80 ভাগ পরিবর্তনই হয়েছে। যিনি নিজে কর্ম করে গেছেন, রাশিফল দেখে অনুপ্রাণিত হয়েছেন, পথ খুঁজে পেয়েছেন, সতর্কতাগুলি গ্রহণ করেছেন এবং সেই মতো সতর্কও থেকেছেন, সেই অধিকাংশ ব্যক্তি কিন্তু গত 7 মাসে অনেক সাফল্য পেয়েছেন। আর যারা এখনও কাজ করছেন, অল্প দেরি হলেও কিন্তু আপনার ক্ষেত্রেও সাফল্য আসছে। কারণ জন্মছক অনুযায়ী কিন্তু কিছু আগে পরে হয়ে থাকে। তো এই পর্বে আপনি জানবেন আগামী অগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার ঠিক কেমন যাবে। কারণ অনেক শুভ পরিবর্তন কিন্তু আসছে আগামী 5 মাসে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেখা যাচ্ছে অনেকেই আমাদের ভিডিও তো দেখছেন, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে সেই সব তথ্যগুলি কিন্তু অনায়াসে পৌঁছে যাবে। দেখুন, গ্রহ যখন গোচর করে, আমরা যদি বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই, তাহলে গ্রহদের অবস্থা 3 প্রকারের হয়। একটা হয় বাল্য অবস্থা, অর্থাৎ যেটাকে আমরা শৈশব বলে জানি। একটা হয় কুমার অবস্থা, যুবা অবস্থা। আরেকটি হয় বার্ধক্য অবস্থা, যাকে বৃদ্ধা অবস্থাও বলা হয়। যখন একটি গ্রহ কোনো ঘরে গোচর করছে, তখন তার ডিগ্রি যদি 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেটাকে বলা হয় শিশু অবস্থা। যখন গ্রহ 6 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে গোচর করে ফেলে, তখন তাকে বলা হয় যৌবন অবস্থা। এবং যখন গ্রহ 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, তখন সেটা হয়ে যায় বার্ধক্য অবস্থা বা বৃদ্ধা অবস্থা। আবার আরও কিছু বাস্তবিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যেগুলো হচ্ছে গ্রহের উদয়, অস্ত বা দগ্ধ, গতিশীল এবং বক্র। তাছাড়াও আরও অনেক অবস্থা আছে। সেই সব অবস্থা যদি উল্লেখ করতে যাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যখন অস্ত হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন সেটি শক্তিহীন এবং তিনি আপনার যে ঘরের অধিপতি, সেই ঘর সম্পর্কিত যে ফলাফল, সেগুলি আসতে একটু সমস্যা হতে পারে। এই বিশ্ব শক্তির মধ্যে সেই এনার্জি যদি লোপ পেয়ে যায়, তাহলে সেই এনার্জি কোনোভাবেই কাজ করবে না। আবার অবস্থা যদি শিশুর মতো হয়, তাহলেও কিন্তু কিছু ক্ষেত্রে কাঁচা কাজ আপনি দেখতে পেতে পারেন। কিন্তু আগামী 5 মাসে কি হবে? এই যে সমস্ত গ্রহ, এগুলি কিন্তু শক্তিশালী হবে ডিগ্রি অনুযায়ী এবং অনেক বড় বড় পরিবর্তন কিন্তু ঘটাবে। সেই পরিবর্তনগুলি কি হবে চলুন বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, আপনি যদি কোনো অর্থ সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনার ক্ষেত্রে অর্থের যে আগমন, তার জন্য কিন্তু আমরা সূর্যদেবকে দেখব। কিন্তু আপনার যদি সেই অর্থ সঞ্চয়ের দিকটা দেখি, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে মঙ্গল। এই সূর্য এবং মঙ্গল, এই 2 গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আগামী দিনে। যেমন অগস্ট মাসের 16 তারিখ থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কোনো বড় কাজ হতে চলেছে। টাকা আটকে আছে, দেরি হচ্ছে বা ঘুরপথে আসছে, তা কিন্তু আপনার কাছেই আসবে। রাজকীয় সম্মান বা কোনো চুক্তি সংক্রান্ত যদি পরিকল্পনা আপনার থেকে থাকে, যেমন বাড়ি কেনা, প্রপার্টি বা নতুন কোনো ব্যবসা শুরু করা, কাউকে টাকা দেওয়া বা কারোর কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল, এই সমস্ত সমস্যা দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে, সম্পর্ক ভালো হবে। বিশেষ করে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে, প্রবীণ ব্যক্তি অথবা রাজনৈতিক বা প্রশাসনের সঙ্গে যুক্ত যে ব্যক্তি, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক উন্নত হতে দেখা যায়। তবে আপনি হয়তো ভাবছেন যে অগাস্ট মাস কেমন যাবে? অগাস্ট মাসও কিন্তু চমৎকার যাবে। পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য আনন্দের খবর রয়েছে। ঋণ থেকে মুক্তি মিলতে পারে। আপনি দেখছেন বিগত দিন থেকে শত্রুরা কিন্তু আপনাকে খুব বেশি জ্বালাতন করতে পারছে না, ওই দূর থেকেই যতটুকু করার করছে। আবার এই সময় দেবগুরু বৃহস্পতিও কিন্তু উদিত অবস্থায় হয়ে গেছেন, অর্থাৎ তিনি যখন অস্ত অবস্থায় ছিলেন, তার যে ফলাফল, সেগুলি কিন্তু আপনি সেরকমভাবে পাননি। তবে গত 9 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে শুভ ফল লক্ষ্য করছেন। আগামী 11 নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন এবং এটা কিন্তু শুভ লক্ষণ। দেখুন, শুধু ডিসেম্বর মাস পর্যন্ত নয়, আগামী 2026 সালের 11 মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী থাকবেন, আর এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। এবার আসি শনিদেবের কথায়। শনিদেব তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন গাড়ি বাড়ি ইত্যাদি কেনা, আত্মীয়দের সাথে সম্পর্ক, সন্তান লাভ, সন্তান সম্পর্কিত, সন্তান বিদেশ ভ্রমণ করবে কিনা, সফলতা পাবে কিনা, এই সমস্ত কিছু কিন্তু শনিদেবের ওপর নির্ভরশীল।
এবার গত 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রী অবস্থায় থাকছেন। আর শাস্ত্রে বলা আছে যদি শুভ গ্রহ বক্রী হয় তাহলে তার ফল দ্বিগুণ হয়, কিন্তু শনিকে তো খারাপ গ্রহ বলা হয়, তাহলে কি এক্ষেত্রে আপনার জন্য খারাপ ফল দেবে? আসলে যখন কোনো গ্রহ কেন্দ্রে অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ও ত্রিকোণ অর্থাৎ পঞ্চম এবং নবম ঘরে থাকে, তখন সেই গ্রহ যদি খারাপ গ্রহ হয়, পাপী গ্রহ হয়, তাহলেও কিন্তু অশুভ নয়। অর্থাৎ এই সময় কিন্তু শনিদেব আপনাকে কোনো খারাপ ফল দিচ্ছেন না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী 3রা অক্টোবর পর্যন্ত শনিদেবের অবস্থান হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যা শনিদেবের কিন্তু নিজস্ব নক্ষত্র, তাই কোনো ক্ষতি কিন্তু শনিদেবের কারণে হলো এটা আপনি বলতে পারবেন না। তারপরে কিন্তু শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন, সেটা হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, সেটাও কিন্তু খুব শুভ একটা নক্ষত্র। এই সমস্ত ফল কিন্তু আপনাকে মোটামুটি জানানো হলো। তবে এক্ষেত্রে আপনার জন্মছকেরও গুরুত্ব আছে, কিছুটা আগে পরে হয় সেই জন্য। এবার একটু মঙ্গলের কথা বলি। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু মঙ্গল অর্থপূর্ণ। আপনার ব্যবসা বাড়ানো, সম্পদ আনয়নের গ্রহ হচ্ছেন মঙ্গল, আর এই মঙ্গল কিন্তু নিজ গৃহে প্রবেশ করছেন অক্টোবরের শেষ দিকে। আর তার সাথে সাথেই কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি হবেন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে। এই সময়টা বিবাহ, সংসার এবং গৃহস্থালী যে বিষয়গুলি রয়েছে আপনার, এই সমস্ত কিছুর জন্য কিন্তু চমৎকার। কারণ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশি মানা হয় এবং তিনি এই বছরেই কিন্তু একবার কর্কট রাশিতে যাবেন। মার্চ মাসের 29 তারিখ 2025 সেই তারিখটি ছিল একটি বিশেষ তারিখ, যেদিন শনিদেব তুলা রাশির পঞ্চম ঘর ত্যাগ করে ষষ্ঠ ঘরে গিয়েছিলেন। তারপরেই কিন্তু খুব দ্রুতই বলা যায় শনিদেব কিন্তু বক্রী অবস্থায় চলে গেলেন। আর এই আপনার ষষ্ঠ ঘরে তিনি মাত্র 7 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করতে পেরেছিলেন এবং এখনো পুরো 30 ডিগ্রি সম্পূর্ণ করা বাকি ছিল। আর এই বক্রী মানেই কিন্তু সেখানে তিনি থেমে গেছেন, অর্থাৎ আগে আর এগিয়ে যাচ্ছেন না। অর্থাৎ শনি আপনার ষষ্ঠ ঘরে গোচর করার আগে পঞ্চম ঘর সম্পর্কিত যে বিষয়গুলি আপনার হয়নি, যে সুযোগ, যে সুবিধাগুলি আপনি পাননি, সেইগুলি কিন্তু আপনি এবার পেতে চলেছেন। কারণ যখন শনিদেব বক্রী হয়েছেন তখন কিন্তু তিনি ষষ্ঠ ঘরের সাথে সাথেই কিন্তু পঞ্চম ঘরের ফলাফল দিতেও শুরু করেছেন। এবারে এটা আপনাকে একটু বুঝতে হবে কি এবং কিভাবে হবে। ষষ্ঠ ঘরে শনিদেব বক্রী হচ্ছেন এবং এই ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার রোগ, ঋণ, শত্রুর ঘর এবং একই সাথে কিন্তু এই ঘরটিকে পরিশ্রমের ঘরও বলা হয়, যেখান থেকে আপনি কায়িক পরিশ্রম করছেন এবং অর্থ উপার্জন করছেন। আপনার কাজকর্ম, এটি আপনার নিজের পরিশ্রমের স্থান এবং শনিদেব নিজে যখন পরিশ্রমের গ্রহ, তাহলে সেই দিক থেকে যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু আপনার চাকরিতে একটি উন্নত ফলাফলের দিকে কিন্তু এই শনিদেবের বক্র অবস্থায় আসা তুলা রাশির জন্য কিন্তু কোনো শুভ ফলাফলের থেকে কিছু কম নয়। কারণ এটি হচ্ছে আপনার কেন্দ্রের অধিপতি এবং একই সাথে এই সেই গ্রহ যা ত্রিকোণও হয়ে যায়, যে কারণে প্রবল যোগকারক গ্রহ হিসাবে কিন্তু শনিদেবকে তুলে ধরা হয় তুলা রাশির জন্য। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এই যোগকারক গ্রহটা কি? যোগকারক গ্রহ হচ্ছে সেই গ্রহ যে গ্রহ কিনা আপনার জীবনে বিশেষ যোগের সৃষ্টি করে, সেই গ্রহ যা ইতিবাচকতা দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দেয়। এই গ্রহই হচ্ছেন স্বয়ং শনিদেব, কারণ সে কেন্দ্র এবং ত্রিকোণ উভয়ের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় রয়েছেন। এখন এখান থেকে কিন্তু বেশ কিছু ফলাফল আপনাদের বুঝতে হবে। যেমন আপনার আগে থেকেই যদি কোনো ঋণ চলছে, তাহলে আপনার পূর্বে যদি ভালো কর্ম হয়ে থাকে, সুকর্ম হয়ে থাকে, তাহলে কিন্তু এখন সেই সময় এমন এক পথ আপনি পাবেন, সেখান থেকে আপনি ঋণমুক্ত হতে পারেন। যে কোনো রকম জটিলতা যদি আপনার ছিল, তাহলে সেই জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম বাড়বে, কিন্তু শুধুই সেই পরিশ্রম নয় যা আপনি হাতে পায়ে করেন, যেই পরিশ্রম নিয়ে আপনি ভাবেন, ভালোবেসে যে কর্ম করেন, সেই সমস্ত কর্মে কিন্তু আপনি শ্রেষ্ঠ ফলাফল পেতে চলেছেন আগামী দিনে। অনেকেই এই জায়গাটাকে ভুল করে বসেন যে আমি তো কর্ম করছি, হাতে পায়ে কর্ম করছি, মন আমার কিয়া বনে পড়ে থাক না কেন, আমি কাজ তো করছি, পরিশ্রম তো করছি, কাজ আমি ভালোবেসে করলাম না ঘৃণা করলাম, সেই সব বিষয়গুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কোনো কিছুর জন্য কাজ করছেন, শুধুমাত্র ভালোবেসে সেই কাজটা করছেন না, শুধুমাত্র কিন্তু সেই দিকটার কথা আমরা বলছি না। আপনি মন থেকে, আপনার হৃদয় থেকে যে কাজ আপনি করছেন, এই সময় কিন্তু আপনি 3 গুণ সাফল্য পাবেন। কারণ শনিদেব যখন বক্রী অবস্থায় রয়েছেন তখন কিন্তু আপনার যে ফলাফল সেটা কিন্তু 3 গুণ বাড়িয়ে দেবেন। সেই জন্য আপনি যে কাজে যুক্ত সেই কাজ কিন্তু ভালোবেসে করার চেষ্টা করতে হবে আপনাকে। অর্থাৎ একটা ইতিবাচক মানসিকতা যদি আপনার মধ্যে থাকে,
কাজের পূর্ণতার দিকে যখন আপনি এগিয়ে যাবেন তখন কিন্তু সফলতা নিশ্চিতভাবেই আপনার হবে। এবারে উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে যাই তাহলে প্রথমে আমরা দেখতে পাই কখন মানুষ কাজকে পছন্দ করে না, জোরপূর্বক করে। যেমন ধরুন কোনো ব্যক্তি কলেজ থেকে সদ্য পাস আউট হলেন এবং তার প্লেসমেন্ট হলো কোনো একটি কোম্পানিতে। সেটা যে কোম্পানি হয়ে থাক না কেন, সেটা আপনার নিজের শহরেও হতে পারে, আবার অন্য কোনো রাজ্যেও হতে পারে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখনই প্লেসমেন্ট পেলেন তখনই আপনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে চাকরি পেয়েছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আপনি সেই চাকরি করতে গেলেন তখন আপনি দেখলেন যে আপনাকে এত পরিমাণে খাটানো হচ্ছে, এত পরিমাণে পরিশ্রম আপনি করছেন যে সেটা আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে। প্রথমে আপনি খুব আনন্দ পেয়েছিলেন যে এমন কলেজে পড়বো, সেখান থেকে প্লেসমেন্ট পাবো, ভালো একটা জব করব। পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই বলছি, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। ভেবেছিলেন এক, কিন্তু হয়েছিল আরেক। আপনি ভেবেছিলেন অনেক পড়াশোনা করলাম, ভালো কলেজে চান্স পেলাম, ভালো র্যাঙ্ক করলাম, তারপরে কলেজে কোম্পানি এলো, ইন্টারভিউ নিয়ে গেল, গ্রুপ ডিসকাশন হলো, তারপরে 110 জন গেলেন প্লেসমেন্টে। কোথায় যাচ্ছেন না, উদাহরণের খাতিরেই যদি বলি, ধরুন পুনেতে গেলেন। তো সেখানে যোগদান করার আগে আপনি ভাবছিলেন যে আপনার জীবনটা এবারে সুখের হয়ে যাবে, আপনি চাকরি পেয়ে যাবেন, আপনার জীবন সেটেল হয়ে যাবে। সমস্ত স্টুডেন্ট যারা নতুন পাস আউট হন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি থাকে। সবাই কিন্তু প্রথমে এক ভেবে যান, তারপরে কিন্তু আরেকটি অবস্থা দেখেন। এই কথাটা কিন্তু কেউ আগে থেকে তাদেরকে বলেন না। বিশেষ করে দুটি কারণে বলেন না, যাতে সেই ছাত্র বা ছাত্রীটি ডিমোটিভেট না হয়ে পড়েন, আর দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির স্বার্থে। তো সেক্ষেত্রে আপনি কোম্পানিতে গেলেন এবং গিয়ে দেখলেন আপনাকে প্লেসমেন্টে নেওয়া তো হলো, কিন্তু আপনার যে কলেজের ডিগ্রি সেটা নেওয়া হলো না আপনার কাছে। শুধুমাত্র আপনার যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সেইটি আপনার কাছে নেওয়া হলো। অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের যোগ্যতা আপনার কাছে নেওয়া হলো, যাতে পরে জবাবদিহি করতে পারে আপনি তো উচ্চ মাধ্যমিক পড়ে এখানে ভর্তি হয়েছেন, সেই সার্টিফিকেট দিয়েছেন। কই, আমরা তো কোনো গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাইনি। তাহলে আপনাকে তো অত বেশি বেতন দেওয়ার প্রয়োজন নেই, আর পদ তো আপনি পাবেনই না, কারণ আপনি তখনও পর্যন্ত ফ্রেশার্স। আপনার মধ্যে সেই দক্ষতা এখনো তৈরি হয়নি। সেই দক্ষতা আপনাকে 1 বছর 2 বছর ধরে তৈরি করতে হবে। তারপরে কিন্তু আপনি প্রমোশন পেলেও পেতে পারেন, অথবা একই জায়গায় আপনাকে কাজ করতে হচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে অনেকেই মন প্রাণ দিয়ে কাজ করেন, ভালোবেসে কাজ করেন যে হ্যাঁ, আমাকে আগামী দিনে প্রমোশন পেতে হবে, অন্য ভালো কোম্পানিতে যেতে হবে। যারা দূরে আছেন, রাজ্যে আছেন, তাদের একটা স্বপ্ন আছে অনেকের যে আমরা নিজের রাজ্যে ফিরে যাব, প্রমোশন নিয়ে যাব, কিছু শিখে যাব, কারণ সেখানে এক্সপিরিয়েন্স লাগে। আর সবার শেষে মানুষের সব দরজাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আরও একটা দরজা খুলে যায়, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা সকলের জন্য উন্মুক্ত। এমন কোনো যোগ্যতা লাগে না, এমন কোনো ইন্টারভিউ দিতে হয় না ব্যবসার জন্য। যেটা প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি। ব্যবসা কোনোদিন একদিনে শেখা যায় না। যারা বলেন যে আমি তো আজ 15 বছর ধরে ব্যবসা করছি, আমার মতন ব্যবসায়ী আর কিছু নয়, তখন দেখা যাবে যিনি 15 বছর ধরে ব্যবসা করছেন তার পাশেই একজন সদ্য ব্যবসা খুলে দিলেন, তার থেকে ভালো চলছে। যিনি 15 বছর ধরে ব্যবসা করছেন তার স্ট্র্যাটেজিতে কিছু ভুল আছে, তার মধ্যে একটা দম্ভ ছিল, আমি যেমনভাবে করছি সেইভাবে চলছি বলেই ব্যবসা চলছে। কিন্তু পাশে যখন তিনি দেখলেন যে তিনি অন্য স্ট্র্যাটেজিতে ব্যবসা করছেন, অন্যরকম একটা ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে, তখন সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তার উন্নতি হচ্ছে। তবে তার মানে কিন্তু এটা নয় যে একজন 1 বছর ব্যবসা করছেন আর একজন 15 বছর ব্যবসা করছেন, দুইজনের অভিজ্ঞতা সমান সমান। এটা কিন্তু একদম নয়। দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। যিনি সদ্য ব্যবসা শুরু করেছেন তিনি অনেক দূরে আছেন, এখন অনেক কিছু দেখা বাকি। 15 বছর 25 বছর, যারা 50 বছর ধরে ব্যবসা করছেন, দোকান করছেন, তার থেকে কিন্তু আপনি কম জানেন। অবশ্যই সুযোগ পেলে তাদের পরামর্শ আগে নেবেন। যে ব্যক্তিগণ শূন্য থেকে শুরু করে এরকমই এন্ট্রি লেভেলে চাকরি পেয়েছিলেন এবং আজকে একটা নিজের জায়গা তৈরি করতে পেরেছেন, এমন মানুষের কিছু অভিজ্ঞতার কথা জানতে চাইছি আমরা কমেন্টের মাধ্যমে। দয়া করে আপনার গল্পটা একটু ছোট্ট করে জানাবেন, যাতে সেই ব্যক্তিরা একটু উপকৃত হন যারা ডিমোটিভেট হয়ে পড়ছেন। অবশ্যই তার সাথে এটাও জানিয়ে দেবেন জীবনে বড় হতে গেলে কর্ম করার মানসিকতা ঠিক কেমন হওয়া প্রয়োজন। এবার দেখুন, শনিদেব বক্রী অবস্থায় রয়েছে আর এই সময় তার দৃষ্টি পড়ছে আপনার 8ম ঘরে। যে কারণে যে বাধা বা বিঘ্ন আসছিল তা থেকে আপনি মুক্ত হতে পারেন। শনিদেব আপনার কর্মকে দেখছেন এবং আপনাকে সেখানে কিন্তু যুক্ত করতে চলেছেন, এবং কি পথ বেরোবে সেই বাধা বিঘ্ন থেকে, সেই পথে কিন্তু আপনি পৌঁছতে পারবেন। এটি হলো শনিদেবের বক্র অবস্থার প্রভাব। আপনি কিন্তু সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। তাছাড়াও 6ষ্ঠ ঘর থেকে সরাসরি শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে। যদি কোনো চাকরির পরিবর্তন চাইছেন তবে কিন্তু এই সময়টা খুব ভালো হবে না, কারণ এই সময় শনিদেব কর্মের পুনরাবৃত্তি করছেন। অর্থাৎ যে চাকরি আপনি শনি বক্রীর আগে ছেড়ে ফেলেছেন, তারপর থেকে আর কোনো চাকরি পাননি, বসে আছেন,
পুরনো কোম্পানি থেকে আপনি আবার অফার পেতে পারেন, কারণ শনিদেবের বক্র অবস্থা হচ্ছে পুনরাবৃত্তির সময় কর্মের দিক থেকে। যে কাজের জন্য আপনি দীর্ঘদিন কাজ করে চলেছেন, কোনো ব্যবসার জন্য আপনি কাজ করে চলেছেন, আগামী 5 মাসে শনিদেবের যে ন্যায় চক্র চলবে তার মাধ্যমে কিন্তু আবার সেই পুনরাবৃত্তি হতে পারে, সেই লাভ আপনি পেতে পারেন। বিদেশ সংক্রান্ত কোনো কাজ করছেন বা সেখানে সংযুক্ত কোনো সংস্থায় কাজ করছেন যা সরাসরি সংযোগ বিদেশে রয়েছে, তাহলে এখানে রাহু এবং শনি আপনাকে সমর্থন দিচ্ছেন। পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে এবং সপ্তম ঘরে তার দৃষ্টি পড়ছে, এবং সেটা হচ্ছে বুদ্ধিদাতা প্রাচীন দেবতা বুধের ঘর। আর বুধ এমন একটি গ্রহ যা চিরকাল তুলা রাশির জন্য ভাগ্যের অধিপতি হন। তাই শনিদেবের যে পরবর্তী দৃষ্টি, তার দশম দৃষ্টির মাধ্যমে কিন্তু একসাথে দ্বিগোচর সূত্র অনুযায়ী এই সময় কিন্তু বেশি শক্তিশালীভাবে কাজ হবে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনার পরাক্রমের ঘরে, তাই আপনার সাহস আপনার পরাক্রম কখনো কম হতে দেবেন না তিনি। এই আত্মবলই কিন্তু আপনাদের ধরে রেখেছে, এবং সেখানেই কিন্তু শনিদেবের যে বক্র দৃষ্টি সেটা পড়ছে আপনার তৃতীয় ঘরে। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনি যে কাজটি করছেন তার প্রতি কিন্তু আপনার সচেতনতা আগের তুলনায় বাড়বে, এবং নিশ্চিতভাবে যদি আপনি উৎসাহ এবং আত্মবিশ্বাস দিয়ে সেই কাজ করছেন তাহলে কিন্তু সেই কাজের মধ্যে কোনো হার হতে পারে না, এবং এটাই সম্ভবত এক বিজয়ের রূপে আপনার জীবনে পরিণত করার জন্য শনিদেব এই সময় বক্রী হয়ে তৃতীয় দৃষ্টি প্রদান করছেন। তাহলে এই সময় কিন্তু শনিদেব আপনাকে দায়িত্ব নির্ধারণ করছেন। এখন শনিদেব কিন্তু আপনার পূর্ব কর্মের সমস্ত হিসাব করছেন, তাই তার প্রভাব কিন্তু একটি ঘর পেছনেও থাকছে, অর্থাৎ পঞ্চম ঘরের ফল কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে গত 2.5 বছর ধরে যখন শনিদেব ছিলেন তাহলে এখন এসে কি করবেন? তাহলে বলা যায় গত 2.5 বছরে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার হিসাব অনুযায়ী তার ফলাফলের রূপে আপনার পঞ্চম ঘরের ফল বেশি জোরালোভাবে পাবেন। কারণ একবার শনিদেব পঞ্চম ঘরের কাজ পূর্ণ করেছেন, এবং আপনার যে জ্ঞান যে শিক্ষা এখন তার মূল্যায়ন হবে, তার ভিত্তিতে আপনি জীবনে একটি বড় শিখরে পৌঁছাবেন। সন্তান সংক্রান্ত কিছু কাজ এই সময় হবে। সন্তানের প্রতি কোনো দায়িত্ব যদি থাকে সেই দায়িত্ব আপনি পালন করবেন। পঞ্চম ঘরে শনিদেবের আধিপত্য হচ্ছে, যদি আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন আর যদি সেখানে কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে তাহলে কিন্তু শনিদেব আপনাকে সেই দ্বিতীয় সুযোগ কিন্তু দিচ্ছেন, সেই পরিবর্তন কিন্তু আপনি সেই সময় পর্যন্ত করতে পারেন। যদি আপনি কর্মক্ষেত্রের জন্য কোনো বায়োডাটা তৈরি করেছেন, সেখানে যদি কোনো পরিবর্তন করা দরকার হয় তাহলে আপনি সেটা করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কর্মের পুনরাবৃত্তির সময় অর্থাৎ আপনি যে কাজ করছেন তার উপর কিন্তু পুনর্মূল্যায়ন করে তার মূল্য বৃদ্ধি আপনি করতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।